স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বিচার ব্যবস্থা। তাই তিনি নির্বাহী বিভাগ, জাতীয় সংসদ ও বিচার বিভাগকে আলাদা আলাদা করে সুন্দরভাবে সাজিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই ব্যবস্থায় ব্যত্যয় ঘটে। তিনি আরও বলেছেন, 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদটি বিচার বিভাগ খুব দ্রুত ফিরে পাবে। এর ফলে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকবে না। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, 116 অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিচারকদের ডিসিপ্লিনারি রুলস ও কন্ডাক্ট রুলস প্রণয়ন করা হয়েছে, যা ডিসেম্বরের মধ্যে আইন হিসেবে পাশ হবে। এরপর আর নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব বিচার বিভাগের থাকবে না। সেভাবে ওটার বিষয় ছিল, কিন্তু আজ এটা জীবিকার মাধ্যমে পরিণত। আমি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যথেষ্ট যুদ্ধ করে যাচ্ছি, অনেকটা আমরা পেয়েছি। আমি আশা রাখি খুব বেশি দিন নেই, এক্সিকিউটিভ এবং সরকারের উঁচু মহলে আমরা আলাপ করেছি, আশা করি আমরা 116 আবার ফেরত পাবো। খুব শিগগিরই দেশে জ্বালানি তেলের দাম কমছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। তিনি বলেছেন, এ সংক্রান্ত সিদ্ধান্তটি সরকারের অনুমতি পেলেই বাস্তবায়ন করা হবে। আশা করছি ইমিডিয়েট একটা তেলের দাম অ্যাডজাস্টমেন্টে যাবে। আমরা অপেক্ষায় আছি সরকারের অনুমতি। আমরা আশা করছি যে সরকারের অনুমতির অপেক্ষায় আছে তেলের দাম অ্যাডজাস্টমেন্ট করা। শিল্পে বিনিয়োগের শেষ দিকে এসে গ্যাস সংযোগ না পেয়ে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন ফিজা অ্যান্ড কোম্পানির মতো বড় বড় বেশ কোটি প্রতিষ্ঠানের শিল্প মালিকরা। গ্যাস সংযোগ না থাকায় নতুন করে উৎপাদনে যেতে পারছে না অনেক শিল্প প্রতিষ্ঠান। তবে সরকার এসব শিল্প প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আমিমুল এহসান রাহিনের ক্যামেরায় বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে। সিলেট নগরীর গুটাটিকর বিসিক শিল্পনগরীতে শিল্প প্রতিষ্ঠান আছে 61টি। পানি ও বর্জ্য নিষ্কাশন সহ অসংখ্য সংকট নিয়ে এগিয়ে চলছে সরকারি এই বাণিজ্যিক প্রতিষ্ঠান। এরই মধ্যে নতুন গ্যাস সংযোগ না পাওয়া অনেক প্রতিষ্ঠানে যেতে পারছে না উৎপাদনে। সিলেটি মালিকানাধীন খাদ্যশিল্পের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানি প্রায় 1 বছর আগে বিসিকে নির্মাণ করে নতুন কারখানার 150 শতক জমির উপর নির্মিত কারখানাটিতে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি নিয়ে আসা হলেও শুধুমাত্র গ্যাস সংযোগ না থাকায় এখনও উৎপাদনে যেতে পারছে না প্রতিষ্ঠানটি। আর তাই যেমন লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের, তেমনি সরকার পাচ্ছে না বিপুল পরিমাণ রাজস্ব। একই সাথে হারাচ্ছেন 5000-এরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ। গ্যাসের জন্য আমি আর স্থাপনা আমার কমপ্লিট করতে পারতেছি না, এখানে প্রোডাকশন রান করতে পারতেছি না। এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষের কর্মসংস্থান বর্তমানে আছে এবং এটা 5,000-এও যাবে। তো এই যে মানুষের কর্মসংস্থান দেওয়া আর আমাদের যে এক্সপোর্ট করে যে ফরেন রেমিটেন্স যে আমাদের দেশে নিয়ে আসা, এই গ্যাস না থাকলে আমরা এগুলো মোটেই আমাদের দ্বারা করা সম্ভব না। মূল সমস্যা এগুলো এখনও সমাধান হয়নি। যেমন ফিজার মতো একটা প্রতিষ্ঠান আজ পর্যন্ত গ্যাস পায়নি। ওনারা অনবরত চেষ্টা করে যাচ্ছেন, শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু তারা আসলে গ্যাস পাচ্ছেন না। কবে পাবেন এটা জানেন না। ঐতিহ্যবাহী খাদ্যশিল্প প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির কারখানায় গ্যাস সংযোগ না থাকায় হতাশা ও বিস্ময় প্রকাশ করলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। শুক্রবার সকালে তিনি প্রতিষ্ঠানটির নবনির্মিত কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটিকে দ্রুত গ্যাস সংযোগের ব্যবস্থা করে দিতে সহযোগিতারও আশ্বাস দেন। আমার মনে হয় যে এইগুলো তো অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস পাওয়া উচিত। আমি ওনার সাথে আলাপ করেছি যে ওনার এত কোটি টাকার মালটা আটকা হয়ে আছে, তো এইটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। আমার ধারণা হচ্ছে সরকার এই ইন্ডাস্ট্রির জন্য গ্যাস এনশিওর করবে। ডেফিনেটলি আপনাদের গ্যাস কবে দিবে আমি জানি না, তো তদবির করতে হবে বোধহয়। শুধু ফিজা অ্যান্ড কোম্পানি নয়, দ্রুত গ্যাস সংযোগ দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎপাদনে যাওয়ার সুযোগ তৈরি করে দিলে যেমন বাঁচবে শিল্প প্রতিষ্ঠান, তেমনি আরও বেশি বেশি বিনিয়োগ বাড়বে এবং সিলেটের শিল্পখাত এগিয়ে যাবে বহুদূর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শোডাউন বা মিছিল ছাড়া
বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। দুপুর 12:30টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক এমপি এম শাহীন। জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের 7টি উপজেলা, 5টি পৌরসভা ও 67টি ইউনিয়নের 956 জন ভোটার রয়েছেন। এদিকে সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুনামগঞ্জে চেয়ারম্যানের মনোনয়ন জমা দিয়েছেন 4 জন। এরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, লন্ডন প্রবাসী চঞ্চলা রানী দাস। বড় ধরনের জমায়েত না হলেও ব্যারিস্টার এনামুল কবির ইমন ও নুরুল হুদা মুকুট দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জেলা পরিষদের 15টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে 87 জন এবং সংরক্ষিত 5টি নারী ওয়ার্ডে 20 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী 3 ও 4 ডিসেম্বরে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 প্রায় 7 লাখ টাকা জরিমানা আদায় করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার, মেডিকেল ড্রাগ হাউস ও ক্রিস্টাল সিটি রেস্টুরেন্ট। বৃহস্পতিবার দুপুরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে অদক্ষ টেকনিশিয়ান দিয়ে এক্স-রে সহ নানা ধরনের পরীক্ষা কাজ চালানো, নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ইত্যাদি অভিযোগে ওইসব প্রতিষ্ঠান থেকে 7,29,000 টাকা জরিমানা আদায় করা হয়। যুক্তরাজ্যের কার্লাইল সিটি কাউন্সিল ইউকের 3 বারের নির্বাচিত কাউন্সিলর বিশ্বনাথের তালিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এম.এ. হরিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার রাতে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের কার্লাইল সিটি কাউন্সিল ইউকের কাউন্সিলর এম.এ. হারিদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা নিজ নিজ অবস্থানে থেকে দেশের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের প্রবাসীরা মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ শামসুজ্জামান শামসু ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেটের সভাপতি ডক্টর আর.কে. ধর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মুফতি নেহারউদ্দিন, সিরাজ আহমদ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক নুরুল ইসলাম, মহিমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ মাওলানা আশরাফুল হক। সভা শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী লায়েস আহমদ, মোহাম্মদ আলী সুহেল, আহসানুল রাব্বি পিপলু সহ দরগা বাজার ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলার অঙ্গীকার ধারণ করে যাত্রা শুরু করেছে অনলাইন পত্রিকা প্রবাসের নিউজ। বৃহস্পতিবার সিলেট প্রেস ক্লাবে কেক কেটে পত্রিকাটির শুভ সূচনা করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় প্রথমেই প্রবাসের নিউজ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বশিরউদ্দিন ও চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। প্রধান অতিথি ডক্টর এ.কে. আব্দুল মোমেন তার বক্তব্যে প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনবদ্য অবদান রাখছেন উল্লেখ করে প্রবাসীদের এসব অজানা অধ্যায় প্রবাসের নিউজ এর মাধ্যমে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিলেতের গ্রাম গ্রন্থের লেখক প্রয়াত আব্দুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা স্বরূপ প্রবাসের নিউজ কর্তৃপক্ষ প্রদত্ত একটি চেক প্রধান অতিথি সিলেট প্রেস ক্লাব সাধারণ সম্পাদকের হাতে অর্পণ করে দেন।
এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।